সন্ত্রাস দমনে একযোগে কাজ করার ঘোষণা হাসিনা মোদির। ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই। ভারত বাংলাদেশের বর্তমান দুই সরকারের আমলেই তিস্তার সমাধান, আশ্বাস মোদির। দেশ বিক্রি করে আজীবন ক্ষমতায় থাকতে পারবে না সরকার, বললেন বেগম খালেদা জিয়া। জবাবদিহি করতে হবে জনগণের কাছেই। জঙ্গি নেতা মুফতি হান্নানের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন রাষ্ট্রপতি। শিগগিরই পরবর্তী পদক্ষেপ জানালেন মন্ত্রী। এবং আদালতের নির্দেশনা মেনে বিচ্ছিন্ন করা হলো হাজারীবাগের ট্যানারি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শাফিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরে বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তি না হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক শেষে দুই সরকার প্রধান জানালেন তাদের শাসনামলেই সম্পন্ন হবে বহুল প্রত্যাশিত এ চুক্তি। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে দুই সরকার প্রধানের শীর্ষ বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, ঋণ চুক্তি, মহাকাশ পরমাণু বিষয়ক, তথ্য প্রযুক্তি ও জ্বালানি খাতে ৩৬টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়। ভারতের নয়াদিল্লি থেকে আরো জানাচ্ছেন দেবাশিস রায়। ঘড়ির কাঁটায় বেলা ১২টার কিছু পরেই রাষ্ট্রীয় বৈঠকখানা হায়দ্রাবাদ হাউসে পৌঁছান শেখ হাসিনা। এ সময় তাকে অভ্যর্থনা জানান সরকার প্রধান নরেন্দ্র মোদী। দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী। বৈঠকে পূর্ব নির্ধারিত ইস্যুগুলো নিয়ে আলোচনা চলে প্রায় ১ ঘন্টারও বেশি সময় ধরে। এতে স্বাক্ষরিত হয় প্রতিরক্ষা সহযোগিতা, ঋণ চুক্তি, মহাকাশ বিষয়ক, পরমাণু বিষয়ক, কানেক্টিভিটি, তথ্য প্রযুক্তি ও জ্বালানি খাতে মোট ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারকে। বৈঠক শেষে হায়দ্রাবাদ হাউসেই দুই সরকার প্রধান হাজির হন গণমাধ্যমের সামনে। তাদের উপস্থিতিতেই সম্পন্ন হয় ৪টি সমঝোতা স্মারক। এ সময় পাশেই ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। এরপর সহাস্য বদনে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন। এতে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা বলেন, পারস্পরিক সুসম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তিস্তা চুক্তি তাদের সরকারের শাসনামলেই সম্পন্ন হবে। উন্নয়নের প্রশ্নে দু দেশের একসাথে কাজ করারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। To wish you and the people of Bangladesh Shubho Navabarsho. Your visit marks another Sonali Adhyay, golden era in the friendship between our people and our nations. I assure you and the people of Bangladesh of our commitment and continuing efforts. I firmly believe that it is only my government and Excellency Sheikh Hasina, your government, that can and will find an early solution to Tista water sharing. Significant advancement in most of the MDGs. We both reiterated our strong commitment to make our borders peaceful and free from criminal activities. We also pledged zero tolerance against terrorism and violent extremism. This morning, Prime Minister Narendra Modi and I had a productive meeting. We sat together to take our excellent bilateral relations to a new height. যৌথ বিবৃতির আগে দুই শীর্ষ নেতার উপস্থিতিতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বইটি হিন্দি ভাষায় অনুবাদ করে। প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় এই সফরে মমতা ব্যানার্জি যোগ দিলেও ২২টি চুক্তি স্বাক্ষর হলো তিস্তা ছাড়াই। শেষ হলো শীর্ষ বৈঠক। দুদেশের প্রধানমন্ত্রী বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানালেন তাদের সরকারের সময় সম্পন্ন হবে তিস্তা চুক্তি। সেক্ষেত্রে অপেক্ষার প্রহর আরো কিছুদিন বাড়ল বাংলাদেশের কপালে। দেবাশিস রায়, সময় সংবাদ, হায়দ্রাবাদ হাউস, নয়াদিল্লি, ভারত। এদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের সম্মাননা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে নয়াদিল্লির মানেকশ সেন্টারে এ সম্মাননা জানান তিনি। এর আগে রাষ্ট্রপতি ভবনে তাকে অভ্যর্থনা জানান ভারতীয় প্রধানমন্ত্রী। পরে মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের দ্বিপাক্ষিক সফরে শীর্ষ বৈঠকের পাশাপাশি উল্লেখযোগ্য কর্মসূচি ছিল মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য বাঙালির কাঁধে কাঁধ মিলিয়ে যে ভারতীয় সেনারা জীবন দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা আর সম্মাননা জানানোর। দ্বিপাক্ষিক বৈঠক শেষে স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান দিল্লির সেনানিবাস এলাকায় অবস্থিত প্রদর্শনী কেন্দ্র মানেকশ সেন্টারে। সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নির্ধারিত সূচিমাফিক মুক্তিযুদ্ধে ভারতীয় শহীদ সেনা সদস্যদের সম্মাননা জানান তিনি। ১৬৬১ শহীদ সেনাদের জানানো হয় এই সম্মাননা। সরাসরি তা তুলে দেয়া হয় ৭ শহীদ পরিবারের হাতে। বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে ভূয়সী প্রশংসা করেছেন স্বয়ং নরেন্দ্র মোদী নিজেই। এদিকে গৌরবের এই ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। To war of liberation, many valiant soldiers of Indian armed forces had sacrificed their lives for the liberation of Bangladesh. To recall the contribution of foreign friends of the Liberation War of 1971 and honor them was taken up by my government in 2009. We have started this in July 2011 when we conferred the Bangladesh Freedom Award, the highest civilian award for a foreign nation. बंगबंधु की बेटी एक्सेलेंसी शेख हसीना आज बांग्लादेश के प्रधानमंत्री के तौर पर यहां है। इस अवसर पर मैं उनके साहस की भी प्रशंसा करना चाहता हूं। कोई कल्पना कर सकता है परिवार के 16 लोग कत्ल किए जाए और एक बेटी सोनार बंगला के सपनों को साकार करने के लिए जूझती रहे। ये इतिहास में सामान्य घटना नहीं है। वे चट्टान की तरह आज भी खड़ी है और अपने देश को विकास पथ पर ले जाने के लिए काम कर रही है। এর আগে সফরের দ্বিতীয় দিনের প্রথম ভাগেই সকাল ৯টায় রাইসিনা হিলে ভারতের রাষ্ট্রপতির বাসভবনে আয়োজন ছিল জাঁকজমক। শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সম্মান জানাতে সশস্ত্র বাহিনীর সদস্যদের পদভারে মুখর ছিল রাষ্ট্রপতি ভবনের আঙিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থেকে লাল গালিচা সংবর্ধনায় ভূষিত করেন বঙ্গবন্ধু কন্যা সরকার প্রধান শেখ হাসিনাকে। এ সময় বেজেছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীত। দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবার পথে প্রধানমন্ত্রী নয়াদিল্লির রাজঘাটে ভারতের জাতির জনক ও অহিংস আন্দোলনের প্রবক্তা মহাত্মা গান্ধীর সমাধিসৌধেও শ্রদ্ধা জ্ঞাপন করেন। দেবাশিস রায়, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। বাণিজ্যিক সম্পর্ককে আরো বহুমুখী এবং শক্তিশালীকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্যারিস চুক্তির বাস্তবায়ন, দৃষ্টান্তমূলক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন সহ প্রধানমন্ত্রীর ভারত সফরে ৬২টি যৌথ ঘোষণা দিয়েছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় এ সফরের যৌথ ঘোষণা প্রকাশ করে দেশটির পররাষ্ট্র দপ্তর। দীর্ঘ ঘোষণার শুরুতেই ভারত বাংলাদেশের সম্পর্ককে ভ্রাতৃত্বের সম্পর্ক হিসেবে আখ্যা দেওয়া হয়, যেখানে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়মিত সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা সহ এ অঞ্চলের মানুষদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার করা হয়। এছাড়া সীমান্ত হত্যা বন্ধ, সীমান্ত হাটের পরিসর ও সংখ্যা বৃদ্ধি সহ দুই দেশের মধ্যে নতুন আরো 7টি স্থলবন্দর স্থাপনের ঘোষণাও দেওয়া হয়। ঘোষণায় বাংলাদেশ সফরের জন্য শেখ হাসিনার আমন্ত্রণকে ভারতীয় প্রধানমন্ত্রী সাদরে গ্রহণ করেছে বলেও জানানো হয়েছে। দেশ বিক্রি করে আজীবন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এর জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি কথা বলেন। এর আগে চট্টগ্রামে নিহত কেন্দ্রীয় ছাত্র দল নেতা নুরুল আলম নুরুর পরিবারের সদস্যরা বেগম জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, মেধাবীদের হত্যা করে আজীবন ক্ষমতায় থাকতে চায় বর্তমান সরকার। এ সময় চট্টগ্রাম বিএনপির নেতাদের উদ্দেশ্যে নুরুর ছেলের লেখাপড়ার সব দায়িত্ব দল থেকে নেয়ার কথা বলেন বিএনপি চেয়ারপারসন। মেধাবী ছেলেপেলেদের, শিক্ষিত ছেলেপেলেদেরকে বেছে বেছে তারা খুন করছে, হত্যা করছে। এর পেছনে নিশ্চয়ই বড় একটা পরিকল্পনা। কি পরিকল্পনা? হাসিনার আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন। এই দেশের কিছুই রাখেনি, সবই বিক্রি করেছে। আরো বোধহয় বাকি যেটা আছে সেটাও বিক্রি করে আসবে।
কিন্তু দেশ বিক্রি করেও পৃথিবীর ইতিহাসে উদাহরণ আছে। হাসিনা মনে করে না যে যাদের কাছে বিক্রি করলাম তিনারা তাকে বাঁচাতে আসবে, তারা বাঁচাতে আসবে না যখন মানুষ জেগে উঠবে, এই দেশের মানুষ। প্রবাসের সময় আরো থাকছে, রাজধানীর যাত্রাবাড়ি থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের শুরা বোর্ডের 1 সদস্য গ্রেফতার। ব্লগার লেখক হত্যার নির্দেশনা আসতো তার কাছ থেকেই। সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় জঙ্গি নেতা মুফতি হান্নানের করা প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি। তার সিদ্ধান্তের পর এ সংক্রান্ত ফাইলটি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সন্ধ্যায় টেলিফোনে সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, শিগগিরই আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় 2008 সালের 23 ডিসেম্বর মুফতি হান্নানকে মৃত্যুদণ্ড দেন সিলেটের বিচারিক আদালত। এরপর 2016 সালের 6 জানুয়ারি এ মামলায় আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। বিচারিক আদালতের দ্বন্দ্ব বহাল রেখে 2016 সালের 11 ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। 2017 সালের 17 জানুয়ারি মুফতি হান্নান এ রায় পুনর্বিবেচনার আবেদন করেন। 19 মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মুফতি হান্নানের মৃত্যুদণ্ড বহাল রেখে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন। 22 মার্চ মুফতি হান্নানকে কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ড বহাল রাখার রায় পড়ে শোনানো হয়। 27 মার্চ মুফতি হান্নান কাশিমপুর কারা কর্তৃপক্ষের মাধ্যমে লিখিতভাবে প্রাণ ভিক্ষার আবেদন করেন। পরদিন তা পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর আইন মন্ত্রণালয় হয়ে তা রাষ্ট্রপতির দপ্তরে পৌঁছায়। অসামান্য প্রতিভার এর প্রায় 11 দিন পর শনিবার এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানালেন, জঙ্গি নেতা মুফতি হান্নানের করা প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতির সিদ্ধান্তের পর আইন মন্ত্রণালয় হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। মহামান্য রাষ্ট্রপতিও আমাদের সিদ্ধান্ত এসে গিয়েছে। আমরা এখন আনুষ্ঠানিকতা শেষ করে আমরা এটার ব্যবস্থা নিব। সন্ধ্যায় টেলিফোনে স্বরাষ্ট্রমন্ত্রী সময় সংবাদকে জানান, রাষ্ট্রপতি মুফতি হান্নানের প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন কুইন্স হাসপাতালের চিকিৎসক মাসুদুর রহমান। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন কুইন্স হাসপাতালে কর্তব্যরত অ্যানেস্থেসিওলজিস্ট এবং পেইন ম্যানেজমেন্টের ডাক্তার মাসুদুর রহমান। ডাক্তার মাসুদুর রহমান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আজকে আমরা আলোচনা করব ট্রাম্প আমলে প্রবাসীদের স্বাস্থ্যসেবা। মাসুদ ভাই, প্রথমেই জানতে চাই যে এই ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পরেই বিশেষ করে প্রথমে যে বিষয়টি নিয়ে খুব বেশি জনমনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছিল যে এই স্বাস্থ্যসেবা যেটি ওবামা কেয়ার হিসেবে পরিচিত সেটি বাতিল করে দেওয়া হবে, যদিও সেটি এখন পর্যন্ত হয়নি। আপনি কি সর্বশেষ এই বিষয়ে আমাদেরকে একটু বলবেন? ওবামা কেয়ার বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট যেটাকে রিপিল করতে চাচ্ছে, এটা অরিজিনালি রিপাবলিকানদের প্রপোজড একটা প্রোগ্রাম। ইট ওয়াজ হাইলি কাইন্ড অফ প্রোপাগেটেড বাই মিট রমনি। মিট রমনির আগের থেকে এই ধরনের একটা প্রোগ্রাম ছিল, বাট মিট রমনির যে প্রোগ্রামটা সেটাকেই কিছুটা ঠিকঠাক করে ওবামা হ্যাজ প্রুভড ইট অর প্লেসড ইট। এখন এই প্রোগ্রামের মুশকিলটা হলো যে এই প্রোগ্রামটা ছিল এক পেশে এই জন্য যে কংগ্রেসের কোনো রিপাবলিকান এর পক্ষে ভোট দেয়নি। যেহেতু ডেমোক্র্যাটরা ওবামার একটা সময় দে ওয়ার দি মেজরিটি, সেহেতু দে কুড মেক ইট ল হিসাবে বানিয়ে ফেলতে পেরেছে। যেদিন ইনঅগুরেশন হয় ওবামার, সেদিনই রাত্রে তারা মিটিং করে, দে হ্যাড এ ডিসিশন যে এনিথিং ওবামা করে সেটার বিরুদ্ধে যাবে। তো তাতে সাধারণ মানুষের সমস্যা হয়ে যায়। যখনই ইভেন স্বাস্থ্য সেবার মতন একটা সেবা যেটা মানে সব মানুষের পাওয়া উচিত, একটা বার্থ রাইট, সেই সেবাকেও যখন রাজনৈতিকভাবে ম্যানিপুলেট করা হয় তখন সাধারণ মানুষ সাফার করে। চেষ্টা করেছিল ট্রাম্প এবং রিপাবলিকানরা, ট্রাম্প একা নয়, রিপাবলিকানদের সবারই কথা ছিল ওবামা কেয়ারের বিরুদ্ধে।
অ্যাবাউট 46 মিলিয়ন পিপল এদেশে ওবামার আগে ছিল না, কোনো ইন্স্যুরেন্সের আওতাধীন ছিল না। 46 মিলিয়ন মানে হচ্ছে 4,60,00,000 প্রায়, অনেক মানুষ। দে ওয়ার হ্যাভিং নো ইন্স্যুরেন্সেস। সেইটা থেকে ওবামা কেয়ার আসার পরে বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট আসার পরে 28 মিলিয়ন সাধারণ মানুষ দে গট দি ইন্স্যুরেন্স। যাতে হয়েছে কি এই 28 মিলিয়ন তো স্পার্সলি ছড়িয়ে আছে সব জায়গায়। তারা তাদের কংগ্রেসম্যান এবং তারা তাদের এলাকার যারা সিনেটর তাদেরকে অলমোস্ট বাধ্য করে ফেলেছে যেন এটা রিপিল করা না হয়। আপনি যদি খেয়াল করে দেখে থাকেন, নিশ্চয়ই দেখেছেন যে যতগুলো রিপাবলিকান টাউন হল মিটিং হচ্ছিল প্রত্যেকটাতে উত্তেজিত এবং রাগান্বিত রিপাবলিকান সাপোর্টাররা দে ওয়ার টেলিং দ্যাট ওবামাকে আর তুলে নেওয়া যাবে না, কারণ এর মধ্যে এই যে 4-5 বছর এর মধ্যে দে হ্যাভ অলরেডি ফাউন্ড সাম ভেরি গুড বেনিফিট তাদের জন্য। এই বেনিফিট থেকে তারা যেতে চায় না। এখন সাধারণ মানুষ যে কোথাও কোনো কাজ টাজ করে না অথবা খুব ছোট কোনো একটা জায়গায় কাজ করে, তার কোনো ইন্স্যুরেন্স ছিল না, ইন্স্যুরেন্স করার কোনো পদ্ধতিও ছিল না ভালো। ওবামা কেয়ার মেড ইট অ্যাফোর্ডেবল। প্রত্যেকটা মানুষকেই চান্স দেওয়া হয়েছে। যাদের ইন্স্যুরেন্স আছে দে ক্যান কিপ ইট, যাদের নাই দে ক্যান আস্ক ফর, সে কোনো কাজ করুক বা না করুক, এবং তারা ডিনাই করতে পারবে না কেউ যদি চায়। দ্যাটস রাইট। এবং চাইলে যদি তার পয়সা দিতে সমস্যা হয় দ্যাট উইল বি সাবসিডাইজড বাই দি গভর্নমেন্ট। তার মানে সাধারণ যারা নিম্ন মধ্যবিত্ত, যেটা বিরাট বড় অংশ, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যেটা বিরাট বড় অংশ আছে এদেশে, যারা হেলথ কেয়ার বঞ্চিত ছিল তাদের সবার সামনে একটা দরজা খুলে গেল। এখন পর্যন্ত ওবামা কেয়ার স্টেবল, কিন্তু এটা স্টেবল থাকবে কিনা 4 বছরের মধ্যে উই ডোন্ট নো। কম্প্রোমাইজ যে থিওরিটা সবাই বলতে চাচ্ছিল যে ওবামা কেয়ারটা থাক উইথ দি ইমপ্রুভমেন্ট অফ দি ব্যাড থিংস দ্যাট ইট হ্যাজ, যে খারাপ কতগুলা এফেক্ট হয়েছিল, কিছু কিছু জায়গায় দাম অনেক বেড়ে গিয়েছিল ইন্স্যুরেন্সের, এই জিনিসগুলোকে ঠিকঠাক করে ওবামা কেয়ারকে ঠিক করা হোক। রিপাবলিকানদের কথা হলো এনিথিং হ্যাজ ওবামা ডান উই উইল নট কিপ ইট। তো এটা তো রাজনৈতিক ম্যানিপুলেশন হয়ে গেল। রাজনীতি থাকতেই পারে, কিন্তু রাজনৈতিকভাবে তো আপনি মানুষের স্বাস্থ্যসেবা শুধুমাত্র রাজনৈতিক কারণে বিরোধিতা বা সমর্থন করতে পারেন না। ফার্স্ট অফ অল ইটস অ্যান ইন্ডাস্ট্রি অফ $2.6 ট্রিলিয়ন, $2,600 বিলিয়ন ইন্ডাস্ট্রি। মানি থাকলেই তার প্রতি আকর্ষণ থাকবে এবং লোকজনের একটা কামড়াকামড়ি থাকবেই, সেটা আছে। দ্যাট ইজ যে যার মতন পয়সা উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে। যেমন ধরেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলা হেলথ কেয়ারের একটা অংশ, ইন্স্যুরেন্স কোম্পানিগুলা হেলথ কেয়ারের একটা অংশ, মধ্যস্বত্বভোগী যারা ডাক্তার নয় হেলথ কেয়ার একটা বিরাট বড় অংশ। দে আর অল সাকিং দেয়ার মানি আউট। একটা অ্যান্টিবায়োটিক $2 দাম, আপনি হসপিটাল নিলে ইট উইল বি $90 দাম। হসপিটালগুলা দে আর অল আর্নিং মানি। এখানে কয়েকটা বড় বড় অংশ আছে যারা পয়সার জন্য বসে আছে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলা দে আর হিউজ লবিস্ট, তাদের পয়সার কোনো শেষ নেই। দে পে দি সেনেটার্স, দে পে দি কংগ্রেসম্যান। মধ্যস্বত্বভোগী যারা, তারা চায় না যে এটা সহজলভ্য করা হোক, কারণ তারা এখান থেকে প্রচুর পয়সা উঠিয়ে নিয়ে যাচ্ছে। এই পয়সাতে যদি কেউ আইনের মাধ্যমে কমিয়ে দিতে চায়, যেমন ধরেন মধ্যস্বত্বভোগীদের যে পয়সাটা তারা নিয়ে যায়, যারা ডাক্তার না, যারা প্রোভাইডার না এবং রোগীও না, মাঝের যারা আর কি, যারা রোগীদের জন্য ডাক্তারদের কাছে প্রোভাইড করার জন্য বন্দোবস্তে যারা আছে, এই মধ্যস্বত্বভোগীদের পয়সা দিয়ে আমেরিকার প্রত্যেকটা লোককে বিনা পয়সায় সারা জীবন চিকিৎসা করা সম্ভব। ইট ক্যান বি ডান, বাট সেটা কখনোই এরা করতে দিবে না। এবং আমাদের সিনেটররা, আমাদের দে আর অল মোটিভেটেড, দে আর অল চেঞ্জড বাই দি লবিস্ট মানি। তাদের পয়সা দিয়ে, পয়সা ভীষণভাবে কাজ করে এখানে। স্বাস্থ্য বীমার ক্ষেত্রে বাঙালিদের চিত্রটা কেমন? যারা কাজের মাধ্যমে স্বাস্থ্য বীমা পেয়ে গেছে তারা তো পেয়ে গেছেই, কিন্তু কাজ না করেও যে স্বাস্থ্য বীমা পাওয়া যায় সবাই হয়তো এটা জানেও না। যারা জানে, শিক্ষিত এবং ওয়াকিবহাল, শুধু শিক্ষিত হলে হয় না, সব দিকে একটু খোঁজ খবর যারা রাখে তারা হয়তো অ্যাফোর্ড করে নিয়েছে।
যারা যতদূর সে অ্যাফোর্ড করতে পারে। আবার অনেকে আছে যেটা ন্যায়ও না, দে ডোন্ট, তারা ওই এমার্জেন্সিতে হলে পরে চলে যায়। এবং নিয়ম আছে এখানকার যে এমার্জেন্সি যারা চালায় তার এমার্জেন্সিতে একজনের পয়সার স্ট্যাটাস, লিগ্যাল স্ট্যাটাস এর কোনো কিছুই দেখা হয় না। দে আর ডেফিনেটলি গিভেন দ্য ট্রিটমেন্ট, কিন্তু তারপরে ফলো আপ আর হয় না ভালো, যেহেতু ইন্স্যুরেন্স নাই। কিন্তু ওই ট্রিটমেন্টটা পায়, এতেই অনেকে সন্তুষ্ট। তারা আর এরপরে যে লাইফের সবসময়ের জন্য একটা কাভারেজ থাকতে হবে এই ব্যাপারে সবাই খুব নয়, ওয়াকিবহালও নয়। এবং অনেক ক্ষেত্রে ইন্স্যুরেন্সে কোনো প্রিমিয়াম দেওয়া লাগে না। না, এই জিনিসগুলো সবাই একটু যদি জানতে পারতো তাহলে হয়তো আমার মনে হয় আমাদের দেশের আগত যারা প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা হয়তো আরেকটু বেশি উপকৃত হতে পারতেন। এখন পর্যন্ত যেহেতু ওবামা কেয়ারকে রিপিল করা বা বাতিল করে দেওয়া সম্ভব হয়নি, তার অর্থ হচ্ছে ওবামা কেয়ারের যে সাধারণ যে সহযোগিতাগুলো সাধারণ মানুষের জন্য যেগুলো উন্মুক্ত, সেগুলোতে এখন পর্যন্ত মানুষ সেগুলোর থেকে তার আস্বাদ গ্রহণ করতে পারে, সেগুলো নিতে পারে। সো আই থিঙ্ক এখন পর্যন্ত দে ক্যান ট্রাই, যাদের ইন্স্যুরেন্স নাই। দেখেন, ওবামা কেয়ার যদি চলে যায় ইন কেস, 28 মিলিয়ন লোক হারিয়ে ফেলবে এটার সাথে সাথে। তার মধ্যে বহু ক্যান্সার পেশেন্ট আছে যারা কখনোই অ্যাফোর্ড করতে পারবে না ওই ট্রিটমেন্টটা, এই কেয়ারটা থাকার কারণে। এই ক্যান্সার পেশেন্টরা একদিন দুদিনের ট্রিটমেন্ট না, তাদের আজীবনের ট্রিটমেন্ট, এই আজীবনের ট্রিটমেন্টটা তারা পাচ্ছিল, এটা থেকে বঞ্চিত হয়ে যাবে। বহু মানুষের দুর্বিষহ লাইফের প্রবলেম শুরু হয়ে যাবে। হেলথ কেয়ার একটা জিনিস যেটা মানুষের, আবার আমি বলছি, যেটা ইটস এ বেসিক রাইট, মৌলিক অধিকার, জন্মগত অধিকার। তার উপরে এমন একটা দেশ, যে দেশ পৃথিবীতে সবচেয়ে উন্নত দেশ বলে বলা হয়, সেখানে হেলথ কেয়ার পাওয়া যাবে না, ভাবতেও দুঃখই লাগে আর কি। ডক্টর মাসুদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন কুইন্স হাসপাতালের চিকিৎসক মাসুদুর রহমান। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। প্রবাসের সময় আরো থাকছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ফলাফলই টাইগারদের সেরা প্রাপ্তি, বললেন দলের ট্রেনার। ক্রিকেটারদের ব্যস্ত সূচি থাকায় ফিটনেস নিয়ে আলাদা পরিকল্পনা। দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে খুলনা কলকাতা বাস সার্ভিস ও খুলনা কলকাতা ট্রেন সার্ভিসের উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলমন্ত্রী মুজিবুল হক জানান, পরীক্ষামূলক যাত্রা শুরু হলেও চলতি বছরের জুন মাস থেকে নিয়মিত চলাচল করবে। দীর্ঘদিন পর হলেও এই রেল সার্ভিস চালু হওয়ায় দারুণ খুশি দক্ষিণাঞ্চলবাসী। বেনাপোল থেকে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। পরীক্ষামূলকভাবে শুরু হলো খুলনা কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেন ও বাস চলাচল। আজ দুপুর 1:45টায় বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে এর উদ্বোধন করেন। এর আগে মৈত্রী ট্রেনটি খুলনা থেকে সকাল 8টায় ছেড়ে ভারতের উদ্দেশ্যে বেনাপোলে এসে যাত্রা বিরতি করে। পরে রেলমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ থেকে ট্রেনটি ভারতে প্রবেশ করে। এ সময় রেলমন্ত্রী খুলনা কলকাতা রেল যোগাযোগকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে নিয়মিত চলাচলের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান। এদিকে রেলের উন্নয়নে ভারতের সাথে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান রেলমন্ত্রী। আগামী জুন মাসে আমাদের কমার্শিয়ালি অর্থাৎ বাণিজ্যিকভাবে আমাদের এই ট্রেন চলবে খুলনা থেকে কলকাতা পর্যন্ত বায়া বেনাপোল হয়ে। ভাড়া নির্ধারণ করব, আমরা যত কম বেশি যাত্রীদেরকে সুবিধা দেওয়া যায় ততই সুবিধা ইনশাল্লাহ আমরা দেব। খুলনা থেকে বেনাপোল হয়ে ভারতের শিয়ালদা স্টেশনে যাবে ট্রেন। এছাড়া ঢাকা থেকে গোপালগঞ্জ, খুলনা, বেনাপোল হয়ে কলকাতায় যাবে যাত্রীবাহী বাস। ভোগান্তি কমবে বলে জানান সাধারণ মানুষ। অনেক সংক্ষেপে এবং সুন্দরভাবে আমরা ভারতে যেতে পারবো বিভিন্ন প্রয়োজনে। দুই দেশের এই যোগাযোগের মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য যাতায়াত সর্বক্ষেত্রে আমরা আরো উন্নতির দিকে যাব। দক্ষিণবঙ্গের মানুষের দীর্ঘদিনের এই স্বপ্নটা বাস্তবায়িত হলো। পথের যে যন্ত্রণাগুলো ছিল, আগে অনেক ভেঙে ভেঙে যেতে হতো, সেই সব জায়গা থেকে অনেক সুবিধা হয়ে গেল। দুই অঞ্চলের মানুষের যে আত্মীয় স্বজনের যোগাযোগ, সেটি সহজকরণ স্থাপন হলো।
দীর্ঘ ৪৩ বছর পর দক্ষিণাঞ্চলবাসীর বহুল প্রত্যাশিত খুলনা কলকাতা রুটে যাত্রা শুরু করলো মৈত্রী এক্সপ্রেস 2 ট্রেন। এতে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের পাশাপাশি যোগাযোগ, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। খুলনা কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে তরিকুল ইসলাম, সময় সংবাদ। এদিকে শনিবার বিকেলে কলকাতার নবান্ন থেকে কলকাতা খুলনা ঢাকা রুটের বাসটি ছেড়ে আসে। একই সময়ে বাংলাদেশ ভারত সীমান্তের পেট্রোপোলে কলকাতা খুলনা রুটের যাত্রীবাহী রেলের ফ্ল্যাগ অফ করা হয়। এদিকে শনিবার বিকেলে ৩টায় খুলনা থেকে ছেড়ে যাওয়া ট্রেনটিও কলকাতায় পৌঁছায়। এর আগে দিল্লির হায়দ্রাবাদ হাউসে দ্বিপক্ষীয় বৈঠক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাত্রীবাহী বাস এবং রেলের উদ্বোধন করেন। দিনের খেদমতে বাংলাদেশ ও সৌদি আরব একসঙ্গে কাজ করছে বলে জানালেন মসজিদুল হারামাইনের ভাইস প্রেসিডেন্ট শাইখ ডক্টর মোহাম্মদ বিন নাসির আল খুজাইন। শনিবার রাতে রাজধানীর রেডিসন ব্লুতে আলেমদের সাথে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি যে ইসলামকে কত বেশি ভালোবাসেন, মুসলমানদেরকে কত বেশি ভালোবাসেন, বিশেষ করে যে মসজিদ নির্মাণের যে ওনার পদক্ষেপ, এটা দেখে আমি খুব বেশি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম। দ্বীনের খিদমতের বিষয়ে বাংলাদেশ এবং সৌদি আরব একসাথে কাজ করতেছে। দর্শক, রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে। এই মুহূর্তে সেখানে আছেন ওবায়দুল্লাহ মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, শাফিন, আমরা ঠিক 12:30টার দিকে এই মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের যে একটি রয়েছে, আপনার যে গোডাউন রয়েছে, সেই গোডাউনটি আপনি দেখতে পাচ্ছেন যে এই গোডাউনটিতে কিন্তু এখন ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং এখানে 12:30টার দিকে আগুন লাগার পর থেকে কিন্তু এলাকাবাসী প্রাথমিকভাবে চেষ্টা করেছে আগুন নেভানোর। তারপরে বেশ খানিকটা পরে ফায়ার সার্ভিস এসেছে এবং আমি এখানে কেবল এসেছি মাত্র 10 থেকে 15 মিনিট হবে এসেছে। আগুন এখানে যে পরিমাণ আগুন জ্বলছে, আসলে এই মুহূর্তে ঠিক বোঝা যাচ্ছে না যে আগুনটা আসলে কখন নিয়ন্ত্রণে আসবে বা আসলে এই আগুন যে আসলে কোনো সূত্রপাত প্রাথমিকভাবে জানা যায়নি। তবে এখানে স্থানীয় যে লোকজন রয়েছে, যে স্বাস্থ্য অধিদপ্তরের এই গোডাউনটি বিদায় এখানে প্রচুর পরিমাণ সরকারি যে ঔষধ এবং আপনার যে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন ইকুইপমেন্ট এখানে মজুদ রয়েছে, যার ফলে এই গোডাউনটি সম্পূর্ণ কেমিক্যাল নির্ভর হওয়ায় আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে এবং আগুনের মাত্রাও কিন্তু বেড়েই যাচ্ছে। আর এখানে আরেকটু একটি বিষয় বলে রাখি, সেখানে হচ্ছে আগুন যে পানি যে পরিমাণ দরকার আগুন নেভানোর জন্য, সেই পরিমাণ কিন্তু পানি এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে না। এখন এখানে যারা উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের সাথে এখানকার যারা স্থানীয় রয়েছেন, স্থানীয় লোকজন কিন্তু বেশ যথেষ্ট পরিমাণ তারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, যে যেভাবে পারছেন এই আগুন নেভানোর কাজে কিন্তু আত্মনিয়োগ করছেন। আর আরেকটি বিষয় বলি যে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আমাদের আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কথা বলার কোনো সুযোগ হয়ে ওঠেনি। তবে তারা আমাদের যেটুকু দেখতে পেরেছি ঘটনাস্থলে যে 8 থেকে 10টি ইউনিট প্রাথমিকভাবে কাজ করছে এবং আরও মনে হয় কিছু ইউনিট ইতিমধ্যে আসবে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বেশ তৎপরতা দেখা যাচ্ছে যে আগুন নেভানোর কাজে। কিন্তু আগুনের যে ভয়াবহ যে শিখা বা অগ্নিশিখা দেখা যাচ্ছে, সেটা আসলে এই মুহূর্তে আসলে বলা অনেক টাফ হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য, যে আসলে কখন বা কতটা সময় লাগবে আগুন নিয়ন্ত্রণ। তবে বারবারই আমি বলছি একটি বিষয়, যে আগুনের এই যে উত্তাপ বা আগুনের এই যে তীব্রতা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর ভেতরে যে ঔষধ রয়েছে, গোডাউনে এই গুদামে যে ঔষধ বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট রয়েছে কেমিক্যাল সংক্রান্ত, এগুলোর যে শব্দ হচ্ছে, সেই শব্দগুলি কিন্তু আমরা শুনতে পাচ্ছি, যে প্রচন্ড যে কেমিক্যালের যে শব্দ, ব্যাপক বিস্ফোরণ হচ্ছে ভেতরে কেমিক্যালের। আর দাহ্য পদার্থ হয় আগুনের তাপমাত্রাটাও বেশ অন্যান্য যে কোনো অগ্নিকাণ্ডের চেয়ে বেশ খানিকটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর ফায়ার সার্ভিসের এখানে একটি বিষয় বলে রাখি, বরাবরই যে পরিমাণ তৎপরতা বা যে পরিমাণ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আপনার সার্ভিস দেওয়া দরকার, সেবা দেওয়া দরকার, সে সেবার মানটি বা সেবাটি কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণ আসলে দেখা যাচ্ছে না।
এলাকাবাসী আমাদেরকে বলছেন যে দয়া করে গণমাধ্যমের মাধ্যমে আপনারা একটি বিষয় ফায়ার সার্ভিসকে অবগত করেন যেন তারা দ্রুত তাদের ফায়ার সার্ভিসের আরো বেশি ইউনিটকে এখানে মোতায়েন করেন এই অগ্নি নির্বাপকের কাজে। আর এই আগুন নিয়ন্ত্রণের কাজে আমি একটি বিষয় আবারও বলছি যে এখানে এলাকাবাসী কিন্তু বেশ তৎপর এবং এলাকাবাসী যথেষ্ট সাহায্য সহযোগিতা করছে ফায়ার সার্ভিসকে। আর এই আগুনের যে লেলিয়ান শিখা বা আগুনের যে ধোঁয়া, এটা কিন্তু আপনার আশপাশে মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয় না এর আশপাশে কিন্তু পুরো ছড়িয়ে গেছে। আর আগুনটি ঠিক যে জায়গাটাতে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ঠিক এই জায়গাটি কিন্তু হচ্ছে আপনার মহাখালী সাততলা যে বস্তি সেই বস্তিটির কাছাকাছি এলাকাতে রয়েছে। হ্যাঁ, তো এই ছিল। দর্শক, রাজধানীর মহাখালীর বক্ষবিধি হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে। সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। চলে যাচ্ছি প্রবাসের কিছু খবরে। ঢাকা রোম ঢাকা রুটে আবারও বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর ইঙ্গিত দিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। ইতালির রোমে আওয়ামী যুবলীগ ইতালি শাখার আয়োজনে অনুষ্ঠিত এক নাগরিক সংবর্ধনায় এ আশ্বাস দেন তিনি। এ সময় 2 বছর ধরে বাংলাদেশ বিমান লাভের মুখ দেখছে বলেও উল্লেখ করে বিমানমন্ত্রী বলেন, ইতালিতে যে পরিমাণ প্রবাসী বাংলাদেশি রয়েছে তাতে ঢাকা রোম সরাসরি ফ্লাইট চালু হলে তার লোকসান হওয়ার কথা না। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সহসভাপতি এবং সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ইফটিজিং এর প্রতিবাদ করায় শনিবার সন্ধ্যায় ক্যাম্পাসের প্রেস ক্লাবের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। আহতদের অভিযোগ, বিকেলে 2 দর্শনার্থী ক্যাম্পাসে বেড়ানোর সময় ইফটিজিং এর শিকার হন। এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি সৈয়দ নাবিউল আলম দীপু এবং সাধারণ সম্পাদক সর্দার আব্বাস প্রতিবাদ করেন। এ সময় বখাটেরা তাদের মারধর করে বলে অভিযোগ করেন তারা। এর জের ধরে সন্ধ্যায় প্রেস ক্লাব থেকে বের হওয়ার সময় তাদের 2 জনের উপর আবারও হামলা করা হয়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তরা সবাই বিভিন্ন বিভাগের ছাত্র বলে দাবি করেছেন আহতরা। দুজন দর্শনার্থী বাইরে থেকে ছাস্টে বেড়াতে আসছিল, একটা ছেলে এবং একটা মেয়ে, তারা স্টুডেন্ট। তো তারপরে তাদেরকে কয়েকটা বখাটে আর কি, তারা সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী, তারা ডিস্টার্ব করছে আর কি এবং মারধর করছে। আমি আর আমার যে সেক্রেটারি দুজন বেরোলাম চা খাওয়ার জন্য। ফুডকোর্টের দিকে যাওয়ার সময় হঠাৎ করে 10-15 জন আর এরকমই হবে আয়সা প্রথমে দৌড় করে আসতেছে, হামলা চালালো, কি দিয়ে মারতেছে কি করতেছে কিছুই বুঝতে পারলাম না। যে ঘটনাটা ঘটছে এটা আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা আমরা আশা করি নাই, কিন্তু এটা স্ট্রংলি ডিস্ট্রিক্টলি পানিশমেন্ট হওয়ার জন্য আমরা ব্যবস্থা করা হবে। রংপুরে স্থানীয় একটি খাবারের হোটেল থেকে এক শিশু শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বদরগঞ্জ উপজেলার শেখেরহাটের একটি হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় একটি হোটেলে কিছুদিন আগে কাজ নেয় আকরাম হোসেন নামে 6ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী। সকালে হোটেলের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। স্বজনদের অভিযোগ, পাওনা টাকা চাওয়ায় হোটেল মালিক সুলেমান আলী ও তার সহযোগীরা আকরামকে হত্যা করেছে। এদিকে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। আকরাম নাই মারা গেছে, ভালো শখ নিয়ে গেল বাপ, তাই কেন মন ওরা মারি ফেলেছে। সোলেমান মারছে, সোলেমানের বেটা, আর ওই পাশে যে ঘর আছে উনি মারছে, উনির ভাই মারছে। সত্য মিথ্যে আল্লাহ তো জানি না হারা। আমি ঘরে ঢুকলাম, ধুড়ি থেকে টেবিলের উপর একটা ন্যাপ গাছ আছে আর দড়ি দিয়ে কষা বান্ধন দেওয়া।
ছেলেটা পড়িয়েছে দেখা যাচ্ছে আসলে ফার্স্ট টাঙ্গা বুঝে যায় না ইয়ে বুঝে খালি পুরো লিফলি গেছে আর কি। ছেলেটার নাম আকরাম, সে একটা হোটেলে কাজ করে, ছোট হোটেল, সেখানে ভাত চা ইত্যাদি বিক্রি করে। তো সকালে ওখানে তার ডেড বডি পাওয়া গেছে। তার গলায় রশি পেঁচানো ছিল, কিন্তু আমাদের কাছে এটা আত্মহত্যা মনে হচ্ছে না, এটাকে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করে এটাই আপাতত মনে হচ্ছে আর কি। এর তদন্ত আবার অব্যাহত আছে আর কি। রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে মাওলানা মাকসুদুর রহমান ওরফে আব্দুল্লাহ নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, মাকসুদুর রহমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের শুরা কমিটি বা মুফতি বোর্ডের সদস্য। এই মুফতি বোর্ডের নির্দেশেই দেশ জুড়ে একের পর এক ব্লগার ও মুক্তমনা মানুষদের হত্যা করা হয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। ময়মনসিংহের ফুলপুরের একটি মসজিদের ইমাম মাওলানা মাকসুদুর রহমান আনসারুল্লাহ বাংলা টিমের এক শীর্ষ নেতার নির্দেশে সাংগঠনিক বৈঠকে অংশ নিতে শুক্রবার রাতে ঢাকায় আসে। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশের দাবি, আনসারুল্লাহ বাংলা টিমের 5 সদস্যের একটি শুরা কমিটি রয়েছে। এই কমিটির নির্দেশেই ব্লগার অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাস, নীলাদ্রি নিলয়, নাজিমুদ্দিন সামাদ সহ অন্যদের হত্যা করা হয়। পুলিশের তথ্য মতে এবিটির হাতে সবশেষ হত্যাকাণ্ডের শিকার হয় রাজধানীর কলাবাগানের সমকামী অধিকার বিষয়ক কর্মী জুলহাজ মান্নান ও নাট্যকর্মী মাহবুব তনয়। 3-4জন টার্গেট সিলেক্ট করে তাদের কার কি লেখা আছে এই লেখাগুলো তারা সংগ্রহ করে এই মুফতি বোর্ডের কাছে উপস্থাপন করে। মুফতি বোর্ড তখন পর্যালোচনা পূর্বক তার শাস্তি নির্ধারণ করে। গোয়েন্দা কর্মকর্তার দাবি, আনসারুল্লাহ বাংলা টিম পরিচালিত হয় বিদেশি সংগঠনের আদলে। সাংগঠনিকভাবে পদপ্রাপ্ত কোনো নেতা না থাকলেও 2 জন ব্যক্তির নির্দেশেই পরিচালিত হয় দলীয় কর্মকাণ্ড। একজন হলো একজন মাওলানা, যার নাম আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না, আর একজন মাওলানা নয়, কিন্তু সে হলো সামরিক দিকটা দেখাশোনা করে। প্রশ্নের জবাবে তিনি জানান, আনসার আল ইসলাম ও আনসারুল্লাহ বাংলা টিমকে এরই মধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সবশেষ 90 জিএমবিকে নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা। কোন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হলে ওই সংগঠনের রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হওয়াটাই একটা অপরাধ। কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান আরও জানান, 90 জিএমবির অস্ত্রের মজুদ এখন অনেকটাই কম, তবে প্রচুর বিস্ফোরক তাদের সংগ্রহে রয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের ফলাফলই টাইগারদের সেরা প্রাপ্তি। সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের শ্রীলঙ্কান ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। এছাড়া বছর জুড়ে বাংলাদেশের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে দারুণ ব্যস্ততা থাকায় ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখাটা চ্যালেঞ্জিং। বিষয়টি মাথায় রেখে ক্রিকেটারদের জন্য আলাদা পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। কদিন পরে দেশের সবচেয়ে আকর্ষণীয় ঘরোয়া লীগ প্রিমিয়ার ক্রিকেট। এরপর বাংলাদেশ দল যাবে আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে। জুলাই আগস্টে পাকিস্তান আর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক হোম সিরিজ। অক্টোবরে টাইগাররা উড়াল দিবে দক্ষিণ আফ্রিকায়। সেখান থেকে এসেই নভেম্বরে বিপিএল এর লম্বা সূচি। যেন দম ফেলানোর সময় নেই ক্রিকেটারদের। বছর জুড়ে শুধু ক্রিকেট আর ক্রিকেট, তাই প্রশ্ন উঠেছে এই ভিন্ন ভিন্ন কন্ডিশনে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে। শুধু আমার জন্য না, ক্রিকেটারদের জন্য ফিটনেস ধরে রাখাটা হবে কঠিন, চ্যালেঞ্জিং। কারণ দেখেন, বছর জুড়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার পাশাপাশি রয়েছে ঘরোয়া ক্রিকেটের দারুণ ব্যস্ততা। এর মাঝে ক্রিকেটাররা সচেতন না থাকলে ইনজুরির প্রবণতা বেড়ে যাবে। তবে ব্যস্ত সূচির ব্যাপারটি মাথায় রেখে আলাদা পরিকল্পনা করেছেন জাতীয় দলের এই ট্রেনার। আমার জন্মভূমি শ্রীলঙ্কায় হলেও আমি পেশাদার, তাই বাংলাদেশের পক্ষেই আছি। আর শ্রীলঙ্কার মাটিতে অন্য যে কোনো দেশের ক্ষেত্রে জয় পাওয়া খুবই কঠিন। সেখানে বাংলাদেশ 3টি সিরিজে সমতায় শেষ করেছে। আমার মতে এটি টাইগারদের সেরা অর্জন। প্রায় 4 বছর বাংলাদেশ দলের সাথে এই লঙ্কান ট্রেনার। এরই মধ্যে অনেক দুঃখ সুখের সাক্ষী হয়েছেন তিনি। তবে তার দেশের মাটিতে টাইগারদের পারফরমেন্স প্রাপ্তির সেরা তালিকায় রাখছেন। ব্যস্ত সূচির ব্যাপারটি মাথায় রেখে আলাদা পরিকল্পনা করেছি। বিশেষ করে প্রতিটি ক্রিকেটারকে আলাদা করে সময় আর পরামর্শ দেবে ফিটনেস ঠিক রাখার জন্য। তারা যদি ঠিকভাবে কাজগুলো করে তাহলে ইনজুরি এড়ানো সম্ভব হবে। তবে বাংলাদেশ দলের অন্য সবার মতো টি-20 ড্রেসিং রুমে মাশরাফিকে ভিল্লাভারায়নেও দারুণ মিস করবেন। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। সন্ত্রাস দমনে একযোগে কাজ করার ঘোষণা হাসিনা মোদির। 36টি চুক্তি ও সমঝোতা স্মারক সই। ভারত বাংলাদেশের বর্তমান দুই সরকারের আমলেই তিস্তার সমাধান, আশ্বাস মোদির। দেশ বিক্রি করে আজীবন ক্ষমতায় থাকতে পারবে না সরকার, বললেন বেগম খালেদা জিয়া। জবাবদিহি করতে হবে জনগণের কাছেই। এবং জঙ্গি নেতা মুফতি হান্নানের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন রাষ্ট্রপতি। শিগগিরই পরবর্তী পদক্ষেপ জানালেন মন্ত্রী। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SPACE BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।